হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমরা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে শিখব। এটা এমন একটা কৌশল যা আপনাদের ওয়েবসাইট বা ব্লগকে গুগলে আরো উপরে তুলতে সাহায্য করে। ফলে আপনারা ফ্রিতে আরো বেশি মানুষ আপনার ওয়েবসাইটে আকৃষ্ট করতে পারবেন। এই ভিডিওটি একেবারে নতুনদের জন্য, যারা এসইও সম্পর্কে এখনো কিছুই জানেন না। তাই চিন্তা নেই, ধীরে ধীরে আপনারা সবকিছুই শিখে যাবেন। তাহলে আর দেরি না করে এসইওর জগতে ঢুকে পড়ি। এসইও টিউটোরিয়াল আপনাদের জন্য যেহেতু আমি বানিয়ে ফেলেছি, তাই এই প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু একটু ধৈর্য সহকারে যদি আপনারা প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে দেখেন এবং বুঝেন, পরবর্তীতে আপনাদের কাজ করা অনেকটা ইজি হয়ে যাবে। এসইওর মধ্যে প্রথম যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অন পেজ এসইও। এটা অনেকই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা ছাড়া আপনারা অন্যান্য যেটাই করেন না কেন সেগুলো খুব একটা বেশি কাজে দিবে না। তো অন পেজ এসইওর মধ্যে আমরা কি কি জিনিস দেখব একে একে আমি আপনাদের বলছি। প্রথমটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট, কারণ কন্টেন্ট যেহেতু রাজা একটা ওয়েবসাইটের জন্য, তাই আমরা কন্টেন্টটা খুব কোয়ালিটি সম্পন্ন যদি না দিই তাহলে আমাদের অন্যান্য কাজগুলো ভালোভাবে হবে না। এই কারণে চেষ্টা করবেন আপনি নিজে লিখেন বা চ্যাট জিপিটি দিয়ে লেখেন বা অন্যান্য এআই দিয়ে লিখেন, এটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে আপনাকে সেই লেখাটা ভালোভাবে পড়তে হবে, সেখানে আরো ইনফরমেশন অ্যাড করতে হলে অ্যাড করতে হবে, কোনো কিছু যদি ঝামেলা মনে হয় সেগুলো বাদ দিয়ে দিতে হবে, দিয়ে অ্যাটলিস্ট কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ ইনফরমেটিভ যাতে হয়, আপনার রিডাররা যেটা চাচ্ছে ঠিক সেরকমই কন্টেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। এখন এই কন্টেন্ট প্রোভাইড তো করবেন, কিন্তু তার মধ্যে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে, যেমন টার্গেট কিওয়ার্ড। আমরা জানি যে এসইও করার আগে আমরা প্রত্যেকে আমাদের নিশটা চুজ করে নেই এবং তারপর আমাদের কিওয়ার্ডগুলো চুজ করে নেই যে আমরা কোন কোন কিওয়ার্ডের উপরে এসইও গুলো করব। কারণ যে কিওয়ার্ডের যেমন ডিমান্ড থাকবে এবং যেমন কম্পিটিশন থাকবে সে অনুযায়ী কিন্তু আমাদের ওয়েবসাইটটার র্যাঙ্ক কতটুকু হবে বা কত দেরিতে হবে এটা নির্ধারণ করবে। এই কারণে আমাদের টার্গেট কিওয়ার্ডগুলো আমাদের কন্টেন্টের ভিতরে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এক নাম্বার। দেন দিতে হবে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কেন দরকার? ধরেন আমি আপনার একটা ওয়েবসাইটের একটা পেজে আসলাম, এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারি। কথার কথা আমরা উইকি হাউ যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম, কারণ এখানে অনেক অনেক ব্লগ লেখা আছে, আপনাদের দেখাতে আমার একটু সুবিধা হবে। তো ধরে নেন আমরা যে কোনো একটা ব্লগে যেতে পারি, যেমন ডিল উইথ এ ফ্রেন্ড হু হ্যাজ চেঞ্জড। ঠিক আছে, আমি এই ব্লগটাতে গেলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার আর্টিকেলগুলো পড়ছি। পড়তে পড়তে একটু নিচের দিকে আসব। ওকে, এটা বড় করলে আমরা ইমেজ আকারে দেখতে পাবো। আমি এখানে খুঁজছি যে কোনো ইন্টারনাল লিঙ্ক এখানে অ্যাড করা আছে কিনা। ঠিক আছে, এটা হলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আমার বোঝাতে। আচ্ছা, তো ধরেন আমরা কিন্তু এই পেজটাতেই আছি, তাই না? এখন এই পেজে আসার পর যখনই আমি এটাতে ক্লিক করব আমাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে গিয়েছে। তো মাঝে কিন্তু দিয়ে দিতে পারেন, যেমন কনফ্রন্টিং ইউর ফ্রেন্ডস, এটা যদি দিই তাহলে এটা হচ্ছে একটা টেক্সট করা। ঠিক আছে, টেবল অফ কন্টেন্ট যেটাকে আমরা বলি সেটা করা। আপনি কন্টেন্টের ভিতরে ভিতরে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যেভাবে করে যে আপনার একই কন্টেন্টের রিলেটেড যদি আরো কন্টেন্ট থাকে, এটা পড়তে পড়তে মানুষ কি করবে, আরেকটাতে চলে যাবে। এতে করে কি হবে, আপনার ওয়েবসাইটের যে রিডেবিলিটি আছে সেটা বাড়বে এবং আপনার বাউন্স রেটটা অনেক বেশি কমে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমরা ইন্টারনাল লিঙ্কিং গুলো করে থাকি, এটা করা অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে হিউম্যান রিটেন কন্টেন্ট, কারণ আমাদের লেখাগুলো যদি রোবোটিক থাকে, যেমন এখন আমি কথা বলছি আপনাদের সাথে, ন্যাচারাল মনে হচ্ছে বলেই কিন্তু আপনারা শুনছেন বা ইন্টারাক্ট হচ্ছেন। আর আমি যদি রোবটের মতো এসে কথাগুলো বলতে থাকতাম তাহলে হয়তো আপনাদের এটা শুনতে ভালো লাগতো না। একইভাবে আমরা যখন রিডার হিসেবে কোনো ওয়েবসাইটে যেয়ে তার লেখাগুলো পড়ি, সেগুলো যদি রোবোটিক হয় আমরা সেখানে বেশিক্ষণ স্টে করি না, কিন্তু হিউম্যান রিটেন হলে আমাদের সাথে অ্যাটাচ হয় এবং আমরা সেই লেখাগুলো আরো বেশি পড়ি। এই কারণে হিউম্যান রিটেন কন্টেন্টটা দিতে হবে। ইম্পর্টেন্ট জিনিস, প্ল্যাগিয়ারিজম ফ্রি দিতে হবে। এখন প্ল্যাগিয়ারিজম বলতে কি বোঝাচ্ছে? ধরে নেন আপনার এই লেখাটা গুগলে অলরেডি আছে। ঠিক আছে, আপনি যদি সেম লেখাটাই আবার আপনার ওয়েবসাইটে দেন তাহলে কিন্তু এটা প্ল্যাগিয়ারিজম ধরে ফেলবে গুগল, কারণ গুগলের কাছে অলরেডি সেম লেখাটা আছে। আপনার একটু হলেও এখানে চেঞ্জ আনতে হবে। তো সেম জিনিসগুলো মানে এক ধরনের কপি বলতে পারেন, যে এই কপি করা কোনো জিনিস আমরা গুগলকে দিতে পারবো না। ঠিক আছে, দেন সেকেন্ডটা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড বুঝতে পেরেছি যে টার্গেট কিওয়ার্ড ইউজ করতে হবে, কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। এখানে বলছে হাউ টু কন্ট্রোল ফ্রেন্ডস
অর্থাৎ আপনার ফ্রেন্ডদেরকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, এর মধ্যে যদি আপনি অন্য কোনো রিলেটেড না এরকম কোনো কিওয়ার্ড ঢুকিয়ে দেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ মিল রেখে রেখে আমাদের কিওয়ার্ডগুলো নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই লং টেল কিওয়ার্ড ইউজ করব। কারণ কি, লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন অনেকটাই কম থাকে। প্রথম পর্যায়ে আমরা যখন কাজ শুরু করব তখন আমরা খুব বেশি কম্পিটিটিভ কিওয়ার্ড, লেস কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো নেব, যার জন্য লং টেল হচ্ছে পারফেক্ট কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন? গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমার অন্যান্য অনেক টিউটোরিয়ালে গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে দেখানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। সেখান থেকে আপনি কিভাবে রিসার্চ করতে হয় এটা জানবেন ফ্রি ওয়েতে। আর যদি আপনি পেইড টুল নিতে চান তাহলে পেইড টুল অনেকগুলো অপশন আছে, যেমন এইচরেফ, সেমরাশ, মজ, তারপর হচ্ছে নীল প্যাটেলের একটা উবার সাজেস্ট আছে টুল, এরকম আরো অনেক টুল আছে। আপনার পছন্দের যে কোনো একটা নিয়ে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, দেন আসেন অপটিমাইজ টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন। আমাদের যে টাইটেলগুলো আছে, যেমন এই ব্লগে অবশ্যই একটা টাইটেল আছে, হাউ টু ডিল ওয়েন এ ফ্রেন্ড ইগনোরস ইউ। এটা হচ্ছে এই ওয়েবসাইটের বা এই ব্লগের একটা টাইটেল। এখন এই টাইটেলটা পড়ে কিন্তু আপনি ডিসিশন নেবেন যে আপনি বাকি অংশটুকু পুরো ব্লগটা পড়বেন কি পড়বেন না। তা এই কারণে আমাদের টাইটেলটা অবশ্যই অপটিমাইজ করতে হবে এবং এখানে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, উপরের দিকে দেখেন এই যে এই লিঙ্কের ব্যাপারে আমি একটু পরে বলছি। তো কিওয়ার্ডটা আমাদের অবশ্যই আমাদের টাইটেলের মধ্যে রাখতে হবে এবং টাইটেলটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। দেন আসেন অপটিমাইজ ইউআরএলস। ঠিক আছে, এই যে উপরের দিকে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইউআরএল। এই ইউআরএল এর প্রথম অংশটুকু থাকে আমাদের ওয়েবসাইটের নাম এবং পরবর্তী অংশটুকু থাকে আমাদের যেটা নিয়ে আমরা লিখছি, অর্থাৎ পেজের একটা ইউআরএল বা একটা আর্টিকেলের ইউআরএল। কনফ্রন্ট ফ্রেন্ডস হু আর ইগনোরিং ইউ। ঠিক আছে, এটা হচ্ছে এটা ইউআরএল। তো ইউআরএলটাও কিন্তু কিওয়ার্ড এবং আমাদের যে আর্টিকেল ওটার সাথে রিলেটেড থাকতে হবে। ওকে, দেন আসেন ইউজ হেডিং ট্যাগস। এখানে হেডিং ট্যাগস ইউজ করা হয়েছে কিরকম, একটু নিচে দিকে নামি, এই যে থিংস ইউ শুড নো, এটা হচ্ছে একটা হেডিং। একইভাবে এটা হচ্ছে একটা হেডিং। এরকম প্রত্যেকটা জায়গায় যে এটা আবার আরেকটা হেডিং। ঠিক আছে, এরকম করে H1, H2, H3, প্রয়োজনে H4, H6 পর্যন্ত আপনি হেডিং দিতে পারবেন। বুঝে শুনে কিওয়ার্ড রিলেটেড আপনি হেডিংগুলো ইউজ করবেন। ইমেজেস, এই যে এখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে, ইমেজগুলো প্রত্যেকটা অপটিমাইজ। কারণ আপনি যদি অনেক বেশি সাইজের বা অনেক বড় কোনো ইমেজ ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইটের স্পিডে এটার ইফেক্ট পড়বে। আর আমরা একটু পরেই দেখব যে ওয়েবসাইটের স্পিড বজায় রাখা বা ঠিকঠাক রাখা কতটা গুরুত্বপূর্ণ এসইওর জন্য। এই কারণে আমরা কি করব, প্রত্যেকটা ইমেজ আমরা অপটিমাইজ করে নিব। অপটিমাইজের অনেকগুলো প্লাগইন আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। ওকে, তো অন পেজ এসইও মোটামুটি ক্লিয়ার যে এই জিনিসগুলো আমাদের অবশ্যই থাকতে হবে, ম্যান্ডেটরি। এছাড়া আরো অনেক কিছু আছে, আসলে বলে তো ওইভাবে শেষ করা যায় না, কিন্তু ম্যান্ডেটরি যেগুলো এবং বিগিনিং লেভেলে যেগুলো জানা অত্যন্ত প্রয়োজন আমি সেগুলোকেই লিস্ট করে রেখেছি। ওকে, এরপর আসেন টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের ওয়েবসাইটের হেলথকে ঠিক রাখার জন্য। এখন এর ভিতরে আমরা কি কি পাবো, প্রপার ইন্ডেক্সিং করতে হবে। ইন্ডেক্সিং বলতে কি বোঝাচ্ছে, যে আমি যে এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি বা আপনার যে ওয়েবসাইটটাই আছে এটা নিয়ে যে আপনি কাজ করছেন, এটা তো গুগলকে আপনার জানাতে হবে। তো হলে আপনার ওয়েবসাইটটা তার ওখানে ইন্ডেক্স করতে হবে। তো ইন্ডেক্স করার অনেকগুলো নিয়ম আছে। হ্যাঁ, আপনারা সুন্দর করে ওগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট পাবেন, আমার ভিডিওতেই পাবেন এবং আমার কোর্সের ভিতরে আপনারা এই সবগুলো লেসন পেয়ে যাবেন। ওকে, তো প্রপার ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আপনার শর্তগুলো কি, অবশ্যই আপনাকে সাইট ম্যাপ সাবমিট করতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা করে সাইট ম্যাপ থাকে, ওটা আপনি ক্রিয়েট করে নেবেন। এটা আপনি হচ্ছে র্যাঙ্ক ম্যাপ দিয়েও করতে পারেন, ইউএসটিএসইও টুল দিয়েও করতে পারেন। ক্রিয়েট করে নিয়ে দেন সেই সাইট ম্যাপটা আপনি সাবমিট করে দিবেন। robots.txt এই ফাইলটা সুন্দর করে রাখবেন, যেমন প্রত্যেকটা ওয়েবসাইটের, যেমন আমি যদি এটাকে একটু কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ওয়েবসাইটে ইউআরএল এর সাথে স্ল্যাশ দিয়ে robots.txt এটা যদি আমরা লিখি তাহলে এই যে ওদের যে robots.txt এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। হ্যাঁ, যে কোন কোন জিনিসকে ব্লক করা হয়েছে, কোন কোন জিনিসকে অ্যালাউ করা হয়েছে। যেমন দেখেন ইউজার এজেন্ট। ইউজার এজেন্ট বলতে আপনি যে ভিতরের দিকে অর্থাৎ প্যানেলের দিকে বা আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবেন, তো এই জিনিসগুলো তো আপনার গুগলকে শো করানো দরকার নেই, এগুলো ডিসঅ্যালাউ দিয়ে রাখবেন। আর আপনার যে পোস্টগুলো আছে ওগুলো সব কিছু অ্যালাউ থাকবে। যেমন ইউজার এজেন্ট, এই যে এটা মিডিয়া পার্টনার গুগল এটা কিন্তু অ্যালাউ করে রেখেছে। তো আপনার ওয়েবসাইটের সুবিধা অসুবিধা অনুযায়ী যে জিনিসগুলো গুগলকে দেখানো দরকার সেগুলো আপনি অ্যালাউ করে রাখবেন, যেগুলো দেখানো দরকার নেই সেটা ডিসঅ্যালাউ করে রাখবেন। এই robots.txt যে এত বড় হবে তাই না, আপনার 2-3টা লাইনেও শেষ হয়ে যেতে পারে, এটা আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করছে।
এবং ওয়েবসাইটের স্পিডটা অবশ্যই ভালো রাখতে হবে। যেমন ধরেন আমরা এখান থেকে অন্য কোনো বা এই যে এখানে যাচ্ছি, সাথে সাথে কিন্তু চলে আসছে, তাই না? 2-3 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। এরকমই আপনারও রাখতে হবে 2-3 সেকেন্ড অথবা সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে, যাতে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ লোড হয়ে যায়। এই স্পিডটা ঠিকঠাকভাবে রাখতে হবে। দেন আসেন ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচারটা খুব সুন্দর করে রাখতে হবে। যেমন দেখেন এখানে যে স্ট্রাকচারটা ওদের অনুযায়ী যে প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে, আপনি এখান থেকে গেলেন আবার একটার ভিতর থেকে আরেকটা যেতে পারেন। যেমন তারা আলাদাভাবে রেখেছে এক্সপার্ট অথর আর্টিকেল কোনগুলো, ট্রেন্ডিং চলছে কোনগুলো, ঠিক আছে, তারপর ফিচার কোনগুলো করা আছে, সুন্দর করে একটা স্ট্রাকচার তাদের মতো করে করেছে। আপনারা আপনাদের মতো করে করবেন, কিন্তু তার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যাতে ইউজার ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচারটা হয়। ইউআরএল যেমন এই যে এখানে মেইন পেজ দেখেন, এটা কিন্তু মেইন পেজ একটা ইউআরএল। এরকম করে আপনার প্রত্যেকটা ইউআরএল ইউজার ফ্রেন্ডলি থাকতে হবে। খুব হাবিজাবি কোনো নাম্বার দেওয়া বা ওরকম করে দেওয়া যাবে না। ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, এটা এর আগেও বলেছি যে স্ট্রং থাকতে হবে। তাহলে কি হবে, আপনার একটা পেজের সাথে আরেকটা পেজ রিলেটেড থাকবে। তারপর আসছে ব্রেড ক্রাম নেভিগেশন। এখন ব্রেড ক্রাম নেভিগেশনটা সব পেজে দেওয়া হয় না, যদিও আমি একটু দেখি যে এখানে আছে কিনা। আচ্ছা, এখানে নেই, ওভাবে আমি বোঝাচ্ছি। ধরেন আমি এটা মেইন পেজে আসছি, ঠিক আছে, উইকি হাউয়ের এটা হচ্ছে মেইন পেজ থেকে আমি চলে গেলাম এক্সপার্ট বা অথরাইজড একটা পেজ, ধরে নেন কথার কথা। তো এখানে আসেন, দেখেন আমি কোথা থেকে কোন পর্যন্ত আসছি। প্রথমে উইকি হাউ ছিল, তারপর এটা হচ্ছে উইকি হাউয়ের আন্ডারে হচ্ছে ফিলোসফির আন্ডারে হচ্ছে পজিটিভ অ্যান্ড রিফ্লেক্টিভ লাইফস্টাইল। তো এখানে গেলে আমি এই পজিটিভ রিফ্লেক্টিভ লাইফস্টাইলের ভিতরে যা যা আছে আমি সবকিছু পাবো, ঠিক আছে। আবার উপরে ডান পাশে দেখেন এখানে কি আছে, হোম পেজ, তারপরে ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন, তারপরে হচ্ছে ফিলোসফি। এন্ড আমি যদি চাই যে আমি এখান থেকে ফিলোসফি এন্ড রিলিজিয়ন এর মাঝের পার্টটাতে যাব, আমি এটাতে ক্লিক করব, সাথে সাথে কিন্তু আমরা এখানে চলে আসছি, তাই না? আবার যদি ব্যাকে চলে যাই, আমরা যদি চাই আমরা ফিলোসফিতে থাকতে পারবো, আমরা যদি চাই হোমে চলে যেতে আমরা হোমে চলে যেতে পারবো। এরকম করে নেভিগেশনটা সুন্দর করে দিতে হবে, যাতে মানুষ একটার সাথে যে আরেকটা রিলেটেড বা কোন ওয়েতে আসা হয়েছে এই জায়গাটায় সেটা যাতে বুঝতে পারে এবং ব্যাক করতে পারে। দেন আসেন অপটিমাইজ ওয়েবসাইট পারফরমেন্স। আপনার ওয়েবসাইটের পারফরমেন্সকে অবশ্যই অপটিমাইজ করতে হবে। এক্ষেত্রে আপনার কি কি জিনিস খেয়াল রাখতে হবে। সার্ভার রেসপন্স টাইম, আপনার যারা যে সার্ভারটা ইউজ করছেন সেই সার্ভারে যাতে রেসপন্স টাইমটা ঠিক থাকে এটা দেখতে হবে। আপনার সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এ সবকিছু মিনিফাই আছে কিনা এটা দেখতে হবে, কারণ এগুলো মিনিফাই না থাকলে আপনার ওয়েবসাইটের লোড স্পিড অনেক বেড়ে যাবে, ঠিক আছে, মানে অনেক সময় নিয়ে আপনার ওয়েবসাইটটা লোড হবে। আর আপনার ইমেজ অবশ্যই অপটিমাইজ করে ফেলতে হবে। দেন আসেন মোবাইল অপটিমাইজেশন। এখন যেহেতু ম্যাক্সিমাম ইউজাররাই মোবাইল, খুব কম কিন্তু ডেস্কটপ থেকে ইউজ করে বা ল্যাপটপ থেকে ইউজ করে। নর্মালি আমরা মোবাইল থেকে বেশিরভাগ ব্রাউজ করে থাকি, তার মোবাইল অপটিমাইজেশনটা দরকারি। এই কারণে আমাদের ওয়েবসাইটটা যাতে রেসপন্সিভ ডিজাইন করা থাকে, হয় এই জিনিসটা আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে। দেন পেজ লোড স্পিড ফর মোবাইল ডিভাইস। দেখবেন আপনার ডেস্কটপে এক ধরনের স্পিড হচ্ছে, কিন্তু একই ওয়েবসাইট মোবাইলে যেয়ে কিন্তু অন্য রকমের স্পিড হচ্ছে। তাই ওটাও খেয়াল করতে হবে যে মোবাইলের স্পিডটা ঠিকঠাক আছে কিনা। এবং মোবাইল ফ্রেন্ডলি ইউজার এক্সপিরিয়েন্স বলতে যে আমার সামনে যেটা দেখা যাচ্ছে এই ডিজাইনগুলো এবং সুন্দর করে সাজানো আছে, এই ক্ষেত্রে আমার এখানে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো। কিন্তু এখানে যদি গিজিমিজি কিছু হতো বা আমি তেমন একটা বুঝতে পারছি না, এরকম যদি কোনো কিছু হতো তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হতো না। অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে মোবাইল দিয়ে দেখতে গেলে লেখাগুলো ভেঙে যায়, ফন্টগুলো উপরে নিচে হয়ে যায়, সেটার ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো না। ওভাবে আপনার সুন্দর করে মোবাইল ফ্রেন্ডলি করে নিতে হবে। দেন আসেন স্ট্রাকচার ডাটা মার্কআপ। আপনার ওয়েবসাইটে যে স্ট্রাকচার ডাটা, যেমন অনেক সময় আমরা উইকি হাউ লিখে আমরা একটু সার্চ দিই, গুগলে দেখি, এই যে উইকি হাউ লিখে সার্চ দিতে দেখেন আলাদাভাবে কিছু মার্কআপ চলে আসছে, কুইজ, পপুলার ক্যাটাগরি, রিলেশনশিপ। তো এরকম করে আমরা যদি চাই আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী যাব, এগুলোকে বলা হবে মার্কআপ বা স্ট্রাকচার্ড মার্কআপ। আপনারা এরকম করে স্ট্রাকচার্ড মার্কআপটা করে নেবেন। এবং ওয়েবসাইট সিকিউরিটি, এটা অবশ্যই দরকার। আমরা অনেক ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, যেমন এখানে এই যে দেখেন এখানে HTTPS আছে, বা এখানে দেখেন HTTPS বলতে আমরা এখানে কি সিকিউর মনে করছি, আর যেটা শুধু HTTP থাকে সেটা কিন্তু সিকিউর থাকে না। তাই SSL সার্টিফিকেশন করে নেবেন, এটা না থাকলে অবশ্যই করে নেবেন। এটা অটোমেটিক্যালি হয়ে যায় অনেক থিমের সাথে, তবে আপনার যদি না থাকে এটা অবশ্যই করে নেবেন, যাতে করে আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকে। ওকে, দেন আসেন অফ পেজ এসইওটা আমরা কখন করব, যখন আমাদের ওয়েবসাইটে টেকনিক্যাল এসইওটা সুন্দর থাকবে। আমরা অন পেজ এসইওটা প্রত্যেকটা পেজের জন্য এবং ব্লগের জন্য করে ফেলবো, তারপরে যে আমরা অফ পেজ এসইওটা করব। এখন
আপনি যখন কোনো একটা ভালো কাজ করেন, সেই কাজটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেয়া, এটা হচ্ছে কার কাজ? মাঝে একজন কিন্তু থাকে। অনেক সময় কিন্তু আমরা শুনে থাকি যে অমুক জায়গায় ওই জিনিসটা খুব ভালো পাওয়া যায়। তার মানে কি, তার কাছ থেকে শোনার পর কিন্তু আমাদের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড আপ হয়, তাই না? তারপরে আমরা দেখি যে দেখি তো, কিন্তু তার কাছ থেকে যদি আমরা না শুনি বা কোনো কারো কাছ থেকে যদি আমরা কখনো না শুনি জায়গাটা কেমন, ওখানে যেতে কিন্তু আমাদের একটু দ্বিধাদ্বন্দ্বই থাকে। এই কারণে আপনার ওয়েবসাইটেও যাতে মানুষ আসে এবং গুগলের কাছে বিশেষ করে ট্রাস্টেবল হয়, কারণ আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে। ব্যাকলিঙ্কের প্রসেস কিভাবে করা হয়, এগুলো আমাদের প্রত্যেকটা ভিডিওতে আছে কোর্সে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, দেন আসেন সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। এখন আমরা গুগলের জন্য কাজ করছি, ঠিক আছে, কিন্তু গুগল এটাও দেখবে যে আমি কি শুধু তাকে নিয়ে ব্যস্ত বা শুধু এখানে আমার রাজত্ব আছে, নাকি আমার অন্যান্য জায়গায়ও বিচরণ আছে, অন্যান্য জায়গা থেকে মানুষজন এঙ্গেজ আমার এই ভিডিওতে বা এই ওয়েবসাইটের লেখা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাই আপনার ব্লগগুলো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ওখানে শেয়ার করতে হবে, ওখান থেকে লাইক কমেন্ট নিয়ে আসতে হবে। ব্র্যান্ড মেনশনস অ্যান্ড পিআর বা পেজ যে রেটিং বলা হয়, এটা আপনাকে করতে হবে। যেমন ধরেন আমার ব্র্যান্ডের নাম এটা, তো এই ব্র্যান্ডের নামটা আমি সবার মুখে মুখে ছড়াতে চাই। আমরা বিভিন্ন ধরনের ভিডিও করে দিতে পারি, অথবা আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ওখানে মেনশন করে দিতে পারি, যাতে করে মানুষ আমাদের এই ব্র্যান্ডের নামটা শুনে দেন যে গুগলে সার্চ করে। আমাদের ব্র্যান্ডের নামটা যত বেশি গুগলে সার্চ হবে, তত বেশি আমাদের প্রতি বা আমাদের ওয়েবসাইটের প্রতি গুগলের ট্রাস্টটা বেড়ে যাবে। ওকে, দেন আসেন অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। তো এটা কি আমরা কিভাবে করব? একেবারে সিম্পল। আমাদের যে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমরা অ্যাক্টিভ থাকবো, ওখানে কোয়ালিটি কন্টেন্ট দিব, যাতে ওখানে আমরা খেয়াল করব যে মানে নেগেটিভ কমেন্ট তো আসতেই পারে, এটা তেমন কিছু না, রিয়াক্ট কমেন্ট আসতেই পারে, তবে 100%-এর মধ্যে 10% বা 20% যদি নেগেটিভ থাকে, করব 80% আমাদের পজিটিভ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে, তাহলে আমাদের অনলাইন রেপুটেশনটা ঠিক থাকবে। দেন আসেন বিজনেস লিস্টিংস। বিভিন্ন জায়গায় বিজনেসগুলো লিস্ট করা হয়, বিভিন্ন ওয়েবসাইটে অথবা বিভিন্ন পপুলার জায়গাগুলোতে। ওখানে চেষ্টা করব আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমাদের যে বিজনেসটা সেটা লিস্টিং করতে, এতে করে আমাদের ওয়েবসাইটের ট্রাস্টটাও কিন্তু বাড়বে। আর হচ্ছে ভিডিও মার্কেটিং, এটা অনেক বেশি পাওয়ারফুল। আমাদের ওয়েবসাইট নিয়ে, আমাদের টিউটোরিয়ালগুলো নিয়ে যেটা লেখা আছে সেটা তো আছেই, সেটা নিয়ে একটা ভিডিও করে ইউটিউবে দিতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটে কিছু ভিডিও আমরা এমবেড করে দিতে পারি, এতে করে ভিডিও মার্কেটিংটা আরো জোরদার হবে। ওকে, তো সবকিছুই যখন করে ফেলেছি, এখন আরেকটা জিনিস যে আমরা এই এত কিছু করছি, এই জিনিসগুলো আমাদের কেমন রেজাল্ট আসছে, পজিটিভ নাকি নেগেটিভ, এই জিনিসগুলো দেখার জন্য আমাদের কি করতে হবে? ট্র্যাকিং এবং অ্যানালাইসিস করতে হবে। তো ট্র্যাকিং এবং অ্যানালাইসিস আমরা বিভিন্নভাবে করতে পারি। প্রথমটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের সাহায্যে। আমাদের ওয়েবসাইট সেট আপ করার সাথে সাথে আমরা গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটের সাথে, দেন ওখান থেকে আমরা ট্র্যাক করতে পারবো যে আমাদের ইউজাররা কেমন আসছে, ওদের ইন্টারাকশন কেমন হচ্ছে। দেন ওটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ডিসিশন নিতে পারবো যে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সে কোনো চেঞ্জ আনা দরকার আছে কিনা। আরেকটা ওয়েতে আমরা ট্র্যাক করতে পারি, সেটা হচ্ছে সার্চ কনসোল। এখানে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য পাবো যে আমাদের কোন পেজের এইগুলা ওয়েবসাইটের কন্টেন্টগুলো ভিউ হচ্ছে, কোনগুলোতে বেশি বেশি ক্লিক পড়ছে, ওই রিলেটেড যেগুলোতে বেশি ক্লিক পড়বে বা বেশি ভিউ হবে সেই রিলেটেড আমরা আরো অনেকগুলো কন্টেন্ট রেডি করবো, যাতে করে আমাদের ওয়েবসাইটটা আরো বেশি ভিউ পায়। দেন আসেন ট্র্যাক ওয়েবসাইট অর্গানিক ট্রাফিক। আমাদের ওয়েবসাইটে অর্গানিক কতজন ট্রাফিক আসছে এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেই ট্রাফিকগুলোকে আমাদের ট্র্যাক করতে হবে। এটা পিক্সেল ট্র্যাকিং এর মাধ্যমে করতে পারি। করে আমরা তখন কি হবে, পরবর্তীতে আমরা যদি পেইড ক্যাম্পেইন চালাই বা পেইড ওয়েতে যদি আমরা ভিজিটর নিয়ে আসতে যাই, তাহলে এই ডেটাগুলো কিন্তু আমাদের অনেক হেল্প করবে। দেন আসেন মনিটর কি এসইও ম্যাট্রিক্স, অর্থাৎ আমাদের এসইওর জন্য কি কি ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট আমাদের মনিটরিং এর মধ্যে রাখতে হবে। যেমন আমরা ব্যাকলিঙ্ক কখন কখন করছি, অন পেজ ঠিকঠাক মতো করছি কিনা, ওয়েবসাইটের পারফরমেন্স ঠিক আছে কিনা, স্পিড ঠিকঠাক আছে কিনা, এই জিনিসগুলো আমাদের সব সময় মনিটরিং এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এসইও টিউটোরিয়াল। যেহেতু আমি এটা বলেছি যে এটা বিগিনার্সদের জন্য, আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা অলরেডি এসব কিছু জানেন, তারা চাইলে আমার যে অ্যাডভান্স এসইও কোর্স আছে সেটা নিতে পারেন। সেটা নেওয়ার জন্য ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাদের কমিউনিটিতে এসে জয়েন হয়ে আমাদের সাথে অ্যাড হতে পারেন। ওকে, তো এই হচ্ছে নর্মাল মোটামুটি যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য একটু ডিটেইলসে বলে দিলাম, যাতে তাদের সবকিছু বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে কোনো পেইড কোর্স যদি তারা করতে চায় তাহলে যাতে ইজিলি ডিসিশন নিতে পারে। এই কারণে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।